অবশেষে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিলেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং এই সজীব বইয়ের ধারা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ। এখন সজীব বইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক, আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে। তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে, নতুবা আন্দোলন শুরু করা হবে। বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে এর ফলে সরকার এক ধরনের বিব্রত বোধ করছে, এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি পন্থী উপদেষ্টা রয়েছে তারা মনে করেন যে এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত। আসিফ মাহমুদ তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত। সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। সরকার থেকে পদত্যাগ করে আসিফ আর মাহফুজ যাবেনটা কোথায়? এই দুজন এখন পড়বে ঘোর বিপাকে। তাদের নিরাপত্তা কে দেবে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝে নিয়েছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অবৈধ ইউনূস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। গতকাল থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন। অনেকদিন ধরেই তারা পদত্যাগ করে নির্বাচন করবেন, সে কথা আমরা শুনে আসছিলাম। কিন্তু এত লাভজনক ব্যবসা ছেড়ে অনিশ্চিত নির্বাচনী যাত্রায় তারা সামিল হতে চাননি হয়তো। এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধরে নিচ্ছি। ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে এবং দুই মন্ত্রণালয়কেই, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়কে ফোকলা করে দেওয়া হয়েছে দুর্নীতি করে। এখন তারা সেসব আয় হয়তো নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন বলে ধরে নেওয়া যায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আদিলুর রহমান শুভ্রকে নেওয়ার কথা বলা হলে তিনি রাজি হচ্ছিলেন না। এই দুই মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বোঝা তার উপর এসে পড়ে কিনা সে কথা ভেবে হয়তো, কিন্তু পরে নাকি তিনি এবার রাজি হয়েছেন। আর রিজওয়ানা হাসান তো মানে উনি তো যে কোনো মন্ত্রণালয়েতেই রাজি আছেন, সেজন্য তাকে দেওয়া হচ্ছে মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয়। কিন্তু প্রশ্ন হলো, সরকার থেকে পদত্যাগ করে আসিফ আর মাহফুজ যাবেনটা কোথায়? এতদিন সরকার তাদেরকে না হয় নিরাপত্তা দিয়েছিল আশ্রয় প্রশ্রয়, অর্থ আয়ের সুযোগ, কিন্তু এখন পদত্যাগের পর তাদের কি এনসিপি নেবে, বিএনপি নেবে নাকি জামায়াত নেবে? এসবের উত্তর খোঁজার চেষ্টাই করা যাক আজকের আলোচনায়। সরকার নাকি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে, যদিও আমি এখন মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকবার, একবার নয়। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব পরে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই। তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন, সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব উপরি ছিল। বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে। যতটুকু জানা যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে। সেই ঘোষণার আগেই দুজন পদ ছাড়বেন, এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন। একই দিনে আসিফ মাহমুদ দুপুর ৩টায়, মানে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন, যা পুরো পরিস্থিতিকে আরো জোরালো ইঙ্গিতের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকারের ভেতরের যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত পদত্যাগের ঘোষণার ঘিরেই হতে পারে। সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে। সেখানেই প্রথম স্পষ্টভাবে উঠে আসে যে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যার পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা বুধবারই পদ ছাড়ছেন। এই আলোচনা নতুন কিছু নয়। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ইঙ্গিত দিয়েছিল যে তফসিল সামনে এলে উপদেষ্টা পরিষদে থাকা উচিত হবে না তাদের আর, কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে। তখন তারা আরো কিছু সময় চেয়েছিলেন। মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে চাওয়ার কথাও বলেছিলেন, এমনকি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন।
তাগাদা আবার আসে গত মাসে। অন্তর্বর্তী সরকারের ভেতরে একটা সাধারণ মত তৈরি হয় যে তফসিল ঘোষণার পর ২ ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে। তারা ভোটে নামুন বা না নামুন, পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান। শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি। এই দুইজন যে কেবল সরকারে ছিলেন তা নয়, তাদের রাজনৈতিক গতিপথও এখনো নানা মুখে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে। আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান। নভেম্বরের ৯ তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন। ফলে ঢাকা ১০, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং হাজারীবাগ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায়। এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে। পরে দেখা গেল বিএনপি ওই আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয়। আর মাহফুজ আলমের ক্ষেত্রে গল্পটা আরেকটু জটিল। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর ১ আসনে। বিএনপি দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী ঘোষণা করেনি। ফলে একসময় আলোচনা ছিল যে সমঝোতার মাধ্যমে মাহফুজকে সেখানে দেখা যেতে পারে। কিন্তু গত সোমবার এলডিপির চেয়ারপারসন বা চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়। ফলে মাহফুজের কপালও পড়েছে, তার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে। এদিকে এনসিপি সহ কয়েকটি দল নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে। গত রোববার এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি জোটের ঘোষণা দিয়েছে। এনসিপি এখন নিজেদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে। মাহফুজ বা আসিফ কেউ এনসিপির মনোনয়ন নেন কিনা সেদিকেও সবার কৌতূহল থাকবে, কারণ এনসিপির সঙ্গে তাদের যোগাযোগ আগে থেকেই রয়েছে। কিন্তু অনেকে মনে করছেন যে তাদের মধ্যে একটা গ্যাঞ্জামও চলছে। তবে একটি বিষয় ক্রমে স্পষ্ট হচ্ছে যে দুজনেই বেশ কিছুদিন ধরে দুটি সমান্তরাল পরিকল্পনা চালিয়েছিলেন। একদিকে উপদেষ্টা পদ ধরে রাখা, আরেকদিকে সম্ভাব্য রাজনৈতিক ঠিকানা খোঁজা। বিএনপির সঙ্গে গোপন বৈঠকের কথাও এসেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে। সেখানে তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে জানা যায়। কিন্তু বিএনপি তাদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি। দলের নীতি নির্ধারকের ধারণা, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার গ্রহণযোগ্যতা থাকলেও দলগত রাজনীতিতে তারা এখনো পরীক্ষিত নন। ফলে মাঠে না নেমে ক্ষমতার ভেতরে থাকার একটা বিকল্প পথ তারা খোলা রেখেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাকে এক ধরনের নিরাপদ প্রস্থান বা কৌশল বলা যায়। উপদেষ্টা পদে থাকলে প্রভাব এবং সুবিধা থাকে, নির্বাচনে নামলে হেরে যাওয়ার ঝুঁকিও থাকে। তফসিল যত এগিয়ে আসে জনমনে প্রশ্ন তত বাড়ে, তারা সত্যি প্রতিশ্রুতি রাখবেন নাকি শেষ মুহূর্তে সুবিধার দিকেই সিদ্ধান্ত যাবে। আজকের হয়তো এই সম্ভাব্য পদত্যাগ সেই প্রশ্নের উত্তর দিতে পারে। এখন দেখা যাচ্ছে এটাই কি তাদের রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায়, নাকি আপাতত একটি দরজা বন্ধ হওয়ার ঘোষণা তারা দেবেন, সেটা আমরা অপেক্ষা করতে পারি। তবে কি জানেন, ২০২৪ সালের যে সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছিল, তাতে এই দুইজনই মাস্টার মাইন্ডের ভূমিকায় ছিলেন। ফলে তাদের উপর আওয়ামী লীগের তো বটেই, সাধারণ জনগণের ক্ষোভ কম নয়। এখন তারা সরকারি নিরাপত্তার বাইরে গেলে তাদেরকে কোনো পক্ষই না নেওয়ার কারণটি আর কিছুই নয়, বরং তাদের সন্ত্রাসের নেতৃত্ব দেওয়া অতীতটি হতে পারে। কারণ এই অতীত নিয়ে তারা আসলে কোনো রাজনৈতিক দলেই জোরালো কোনো অবস্থান তৈরি করতে পারবেন না। আর সাধারণ নাগরিকের জীবন তাদের যাপন করা সম্ভব হবে না। এনসিপি কি তাদের নেবে? বিএনপি নেবে না বলে জানিয়েছে। আর জামায়াত? যেখানেই তারা জায়গা পান না কেন, তাদের ভবিষ্যৎ লেখন খুব সুখকর যে হবে না সে কথা নিশ্চিতভাবে বলা যায়। কারণ তারা এমন এক সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই AK-47 কাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলা সহ নানা রকম যেসব কথা তিনি বলেছেন, এবং মাহফুজ আলমের যে হিজবুত তাহরীর অতীত রয়েছে, এসব তো সবাই জানে। ফলে এই দুজন এখন পড়বে ঘোর বিপাকে। তাদের নিরাপত্তা কে দেবে? তারা হয় না সাধারণ নাগরিক হতে পারবে, না রাজনৈতিক নেতা না হতে পারবে। সো দোদেল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর। এই প্রবাদটি তাদের ক্ষেত্রে পুরোপুরি খেটে যাবে বলে আমার বিশ্বাস। এই দুই উপদেষ্টাকে নিয়ে যখন এই আলোচনা হচ্ছে, এই আলোচনা করছি, তখন এনসিপির সাবেক একজন নেতা, সদ্য পদত্যাগকারী একজন কেন্দ্রীয় সংগঠক, তিনি রীতিমতো ফেসবুকে হুমকি দিয়েছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে। তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে, নতুবা আন্দোলন শুরু করা হবে। তাকে কেন্দ্র করে ইনকিলাবের সংবাদ শিরোনামটা দেখে নিন। ইনকিলাব বলছে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করলে দুদক যেন তাদের সম্পদের তদন্ত করে। বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করার সাথে সাথে দুদককে তাদের সম্পদের তদন্ত করতে অনুরোধ জানিয়েছেন সদ্য এনসিপি থেকে পদত্যাগ করা নেতা, কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ রাকিব। এই দুই উপদেষ্টাদের সম্পদের তদন্ত করা না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দিব বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা মোহাম্মদ রাকিব বলেছেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম সেটা ধ্বংস করে দিয়েছে ক্ষমতালোভী এনসিপি নেতারা। ক্ষমতায় থেকে ক্ষমতায় যাওয়ার নীতি জুলাই গণ অভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাউকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন। তার মানে নিজেদের ঘরেই রীতিমতো আগুনে দাউ দাউ করে জ্বলছে। এরকম মুহূর্তে এই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও বিপদটা বাড়বে। সেই ক্ষেত্রে কি যেটা মাঝখানে বলছিলাম যে সেই নাটকীয় সিদ্ধান্তই আসবে যে তারা নির্বাচনই করবেন না, সরকারেই থাকবেন, যেন সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো বিপদের মধ্যে না পড়েন। এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক, আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম, প্রধান উপদেষ্টা সহ। খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না, প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন। এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠিয়ে মদ তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মদ তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে। সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত। আরো উপদেষ্টা আছে, তারাও দুর্নীতি করেছে, এটা প্রমাণ আছে। এবং কমিশনের যে মেম্বার, তারা তো শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। দু একজন আছে তো, দু চারজন, আটজন তো কোনো সংখ্যায় কম। এরা প্রতিযোগিতা দিয়ে দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন, আইন করেন, আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে। এবং এই সজীব ভুঁইয়া ধরা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ। এই চাঁদাবাজিতে ইউজ করা হয়েছে, ভিকটিম করা হয়েছে। নাহলে সে এইভাবে কিন্তু ভিডিও করে সে পরিকল্পিত ভাবে ভিডিও, কারণ যে প্রসেসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এবং এটা সজীব ভুঁইয়া মূলত এটা কাজটা করেছে। এবং এখন এই ভিডিও বেরোনোর পরে এবং চারজন যে অপুর সাথে যে এখন রিমান্ডে আছে, 10 দিন রিমান্ডে, সেটাও বলছে তারাও নির্দোষ, তাদেরকেও আমার মতোই ব্যবহার করা হয়েছে। সুতরাং এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক, উপদেষ্টা হলে আইনে তো গ্রেপ্তার করা কোনো অসুবিধা নাই, তাকে গ্রেপ্তার করুক। এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদা যে 71 সচিব যে অভিযোগগুলো করেছেন 8 জনের উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, কথা তো ঠিক আজকে মনে হচ্ছে। কারণ আমরা তো জানি, নিজেরাও জানি কে কে ফ্রি স্টাইল চাঁদাবাজি করছে এবং শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, আমরা তো জানি, তাদের এখন তো করুক। আমি বলতে চাই যে সকল উপদেষ্টার আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম, প্রধান উপদেষ্টা সহ। খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না, প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন। কারণ তিনিও তো কোনো অনেকগুলো বেনিফিট নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের 600 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, কিভাবে তিনি, তার 6 মাসের জেল ছিল, 3টা দুর্নীতি মামলা ছিল, সেগুলো প্রত্যাহার করেছেন। সুতরাং আমার মনে হয় 2-4 জন বাদে ঠিকই আছে, 8 জনের বেশি সংখ্যক দুর্নীতিবাজ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে। বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত, কারণ এই ছাত্র জেনারেশনকে নষ্ট করে দেওয়া হলো। আপনি দেখেন এই সব সমন্বয়ক চাঁদাবাজ হিসেবে খ্যাত, অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা। এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এবং এই যত চাঁদাবাজি হয়তো এটা অন্যের ঘরেও দোষ চাপানো হয়। তো সুতরাং এটা তো আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো নূতন মন নিয়েছে এবং এটা তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না, পিবিআই অথবা অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ এটা সাংঘাতিক ক্রাইম এবং বড় ধরনের আলোচিত ক্রাইম। এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত, তারাও সতর্ক করে তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব তদন্ত হওয়া উচিত। নাহলে এই ছাত্ররা যে চাঁদাবাজ, আপনি চিন্তা করেন 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্র হকবাগে ছিল, এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্লাস 8 থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিয়েছে। এই জেনারেশনের ডাকে, ছাত্রদের ডাকে আর কোনো আন্দোলন এই দেশে হবে না, তাদের আর বিশ্বাস করবে না, কারণ সব চাঁদাবাজ হিসেবে খ্যাত হয়ে গেছে। এবং সজীব ভুঁইয়া ইমিডিয়েটলি সারেন্ডার করা উচিত আইনের কাছে এই অভিযোগ প্রমাণের জন্য। যেহেতু সে উপদেষ্টা, জনপ্রতিনিধি হয়ে গেছে, সুতরাং তাকে সারেন্ডার করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। আমি মনে করি উপদেষ্টাকে গ্রেপ্তার করা, আমেরিকার প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়ে যায়, অনেক দেশের গ্রেপ্তার হয়ে যায়। উনি তো চাঁদাবাজের অভিযোগ বরাবরই সময় উনি কোন ভাবে রাষ্ট্র পরিচালনা। আপনার দেখেন, আমি আগেও বলেছি তিনি 6 দিনে 11 বার হেলিকপ্টার উঠেছে এবং তার জন্য 2টা হেলিকপ্টার প্যাড বানানো হয়েছে, আবার ওটা ভেঙেও ফেলে দিয়েছে। তো আবার 10 লাখ টাকার কম্বল দিতে 30 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। হ্যাঁ, এখন এটার হিসাব চাক। ঠিক দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন, আইন করেন, আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে এবং এই সজীব ভুঁইয়া ধরা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম, তিনি একটা মন্তব্য করছেন, তিনি প্রশ্ন করছেন, সেইটা নিয়ে আবার পত্রিকা হয়েছে। পত্রিকার শিরোনামটি হলো এরকম, আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক। মানে তিনি অর্থাৎ প্রেস সচিব এই আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানোর মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পেতেছেন না, যার কারণে তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তিনি অবশ্য তার পক্ষ থেকে যৌক্তিকতা তুলে ধরছেন যে কেন আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালানো উচিত না, এই বিষয়ে তিনি একটা তার যুক্তি তুলে ধরছেন। তার যুক্তিটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে এই যে নিউজটা, শিরোনাম হলো আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রেস সচিব। এই শিরোনামের নিউজটাতে কমেন্ট বক্সে কয়েকজন মানুষের কমেন্ট, মন্তব্য আপনাদেরকে আগে আমি পড়ে শোনাবো, তারপরে শফিকুল আলমের সেই যুক্তিটা তুলে ধরব। তিনি যেহেতু কোনো যুক্তি খুঁজে পাইতেছেন না, আগেও আমরা একটা মন্তব্য পড়ি। ফয়সাল হোসাইন তিনি লিখছেন, মানে এই নিউজের প্রেস সচিবের এই বক্তব্য ঘিরে নিউজ হয়েছে, এই নিউজের কমেন্ট বক্সে ফয়সাল হোসাইন নামে একজন লিখছেন, দেশের 69% মানুষ এখনও আওয়ামী লীগকে চায়। এটা লিখছেন কে? ফয়সাল আহমেদ। তারপরে আব্দুর রাজ্জাক লালন নামে এক ব্যক্তি লিখছেন, কেন? তিনি উল্টা প্রশ্ন করছেন, কেন আওয়ামী লীগ কি বাংলাদেশে ভেসে আসা সংগঠন? মানে প্রেস সচিব যেহেতু যুক্তি খুঁজে পাইতেছেন না, প্রশ্ন করছেন যে কতটুকু যৌক্তিক। এখানে আব্দুর রাজ্জাক লালন আবার উল্টা প্রশ্ন করছেন তার কমেন্টে যে কেন আওয়ামী লীগ কি কোনো ভেসে আসা সংগঠন? তার নিচে লিটন মৃধা নামে একজন লিখছেন, আওয়ামী লীগের লোকজন কি অন্য দেশের? জরিপ চালানো যাবে না? মানে এগুলা প্রশ্ন প্লাস প্রতিবাদ, মানে প্রেস সচিবের যে উক্তি, সেই উক্তির উপর প্রশ্ন, তার উপর আবার প্রতিবাদ যে কেন আওয়ামী লীগ কি বাংলাদেশে ভেসে আসা সংগঠন? আওয়ামী লীগের লোকজনকে অন্য দেশের লোক, অন্য দেশের যে জরিপ চালানো যাবে না? আচ্ছা। তারপরে আয়শা কুমার বাপ্পি নামে একজন লিখছেন, দেশে নাকি অনেক ভালো কাজ হচ্ছে, জনগণ দেশ স্বাধীন করছে, তাহলে এখন তাদের বুক চিতিয়ে বলা দরকার যে জরিপ করো, দেখো জনগণ কি বলে। মানে এখানে তিনি যে কথাটা বললেন যে এই যে প্রেস সচিবেরা, তারা তো মিডিয়ার সামনে এসে ব্যাপকভাবে বলেন যে দেশে নাকি খুব ভালো কাজ হইতেছে, দেশ একেবারে উন্নত হইতেছে, এইটা করতেছে সেইটা করতেছে, তাহলে মানে তাদের বক্তব্য অনুযায়ী তাহলে জনগণ দেশ স্বাধীন করছে, তাহলে দেশের জরিপ চালান, জরিপ ছেলে বুক চিতিয়ে বলেন যে দেশের জনগণ কী বলে, তা তো বলেন না। কিন্তু আওয়ামী লীগ কিনে জরিপ করলে যখন আওয়ামী লীগের প্রতি জনগণ মানে সমর্থন দেখায়, জনপ্রিয়তা যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বৃদ্ধি পাচ্ছে, তখন আপনারা বলতেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালানো কতটা যৌক্তিক। এইটার প্রতিবাদ স্বরূপ তিনি কিন্তু যে আশিস কুমার বাপ্পি লিখছেন। তারপরে মেহেদি হাসান সালমান নামের একজন লিখছেন, আওয়ামী লীগকে নিয়ে যারা জরিপ করবে তারা নিজেরাই তো জনপ্রিয় হয়ে যায়। বিষয়টা ভালো করে খেয়াল করুন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ করেন কেন মানুষ, বা কেন এই যে পত্রিকাগুলো, মিডিয়াগুলো আওয়ামী লীগ কিনে জরিপ করেন? কারণ আওয়ামী লীগ কিনে জরিপ করলে তারাই জনপ্রিয় হয়ে যায়। এত মানে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কতটুকু। তারপরে তিনি লিখছেন যে তবে সমস্যা হচ্ছে ডাস্টবিন শফিক তথ্য সংগ্রহের পর তথ্যটা ছড়াতে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করবে। মানে তিনি প্রথমে বললেন যে আওয়ামী লীগকে নিয়ে যারা জরিপ করবে তারাই নিজেরাই তো জনপ্রিয় হয়ে যায়, কিন্তু সমস্যা একটা আছে। সমস্যা হলো যে জরিপ চালান ঠিক আছে, কিন্তু ওই জরিপের যে ফলাফল সেইটাই ডাস্টবিন, তিনি আবার এই শফিকুল আলমকে ডাস্টবিন শফিক হিসেবে সম্বোধন করছেন। তিনি তথ্য সংগ্রহের পর সত্যটা ছড়াতে বাধাগ্রস্ত করেন। এইটা কিন্তু তিনি এই যে মেহেদি হাসান সালমান একেবারেই ভুল কথা বলছেন সেরকম না, সত্য কথাটা কিন্তু মধ্যে যুক্তি আছে। তারপর শহীদ ইসলাম নামের একজন লিখছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তার যাচাইয়ের জন্য জরিপের প্রয়োজন নাই। তিনি বলতেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য এরকম জরিপের প্রয়োজন নাই। রাস্তাঘাটে হেঁটে দেখুন জনগণ কি বলছে, তারা নাকি আগেই ভালো ছিল। মানে তিনি জনগণের যে কথা আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি বা রাস্তাঘাটে, চাষটলে, বন্দরে, স্টেশনে আমরা যে সাধারণ মানুষের কথাগুলো শুনি, সেই কথাটাই শহীদ আলম লিখছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করার জন্য আপনার জরিপের দরকার নেই। আপনি যদি সেই বুকে সৎ সাহস থাকে, আপনার রাস্তাঘাটে বের হন, সাধারণ মানুষের কথা শুনেন, তারা কি বলে, তারা তো বলতেছে আগেই ভালো ছিল। এই কথাটা বলছেন শহীদ আলম। তারপরে রাজ ইসলাম নামে একজন লিখছেন 100% যুক্তিযুক্ত, এত ভয় পেলে চলবে, কারণ আওয়ামী লীগই মানে বাংলাদেশ, এই কথাটা তিনি বললেন। তারপরে এম এ জাহের তিনি লিখছেন, এরকম অনেক কমেন্ট, আমি কয়েকটা কমেন্ট পড়ে শেষ করে দিই। এম এ জাহের তিনি লিখছেন যে আওয়ামী জনপ্রিয়তার ভয়ে এই শীতে এমনিতেই নুনুর বিসি ভিতরে চলে গেছে, জরিপে 50 থেকে 60% জনসমর্থন দেখলে সাংবাদিক ভাইয়ের হার্ট অ্যাটাক হতে পারে। মানে এই এম এ জাহের তিনি বলতেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। তারপরে এমডি রাশেদুজ্জামান তিনি লিখছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে দাদুর মাথা খারাপ হয়ে গেছে। মোহাম্মদ এ জে টেড লিখছেন, আওয়ামী লীগের বিকল্প নেই, জয় বাংলা জয় বাংলা। যাই হোক, যে মন্তব্য করে আপনাদেরকে পড়ে শোনালাম। প্রথমেই মন্তব্য পড়ে শোনার কারণ আছে। আমি যদি প্রথমেই এই যে শফিকুল আলমের যুক্তি তুলে ধরি, এই কথাগুলো কিন্তু অটোমেটিক বের হয়ে আসতো, যার কারণে আমি বিভিন্ন মন্তব্য থেকে আপনাদেরকে পড়ে শোনালাম আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। এখন দেখেন শফিকুল আলম কী যুক্তিটা তুলে ধরছেন। এই দেখেন, তিনি বলছেন
বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়, বরং তা ধীরে ধীরে স্বাভাবিকরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে, যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমন পীড়নের দায়, পুনর্বাসনের নয় জবাবদিহির দাবি। মানে তিনি যেভাবে বলতেছেন যে বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়, কিন্তু যখন নিজের সরকার, মানে যে সরকারি প্রেস সচিব তিনি, নিজের সরকার বা নিজেদের পক্ষে কোনো জরিপ হয়, তখন তো আমরা দেখি খুবই স্বাচ্ছন্দ্যের সাথে সেই জরিপগুলো মেনে নেয়। এমনকি প্রেস সচিব নিজেও অনেক জরিপের রেফারেন্স দিয়ে বক্তব্য দেন। মানে নিজের পক্ষে যখন হয় তখন খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, এটা সর্বগ্রহণযোগ্য, এটা নিরপেক্ষ একটা গবেষণা। কিন্তু যখন নিজেদের বিরুদ্ধে যায় তখন কি এটা নাকি নিরপেক্ষ গবেষণা নাকি। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।